শহর জুড়ে নিস্তব্ধতা। ঢাকা শহরের মতো ব্যস্ত শহরের মানুষগুলো নিস্তব্ধতার মাঝে জালে আবদ্ধ। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। ধানমন্ডিতে গেমস ক্লাবে একটা ছেলে চিল্লিয়ে যাচ্ছে। গেমসের মাঝে এতটাই আকৃষ্ট যে তার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে একদমই তার খেয়াল নেই। তার গেমসের ব্যাঘাত ঘটিয়ে তার ফোনে কল আসে। প্রথমবার কলটা বেঁচে কেটে যায়, আবার কল দিচ্ছে, না পেরে কলটা রিসিভ করতেই, আরিয়ান, তোকে নিয়ে আমি আর পারি না। যত সব তোর বাপ মরে শান্তিতে আছে, তোকে আমার কাছে রেখে গেছে। আমি মরলে বুঝবি। এখনো গেম খেলায়? বাসায় গিয়ে খেয়ে নে, আজ আমার দেখা হবে। তাড়াতাড়ি বাসায় যা। কথাগুলো বলে আরিয়ানের মা নাজমা বেগম কলটা কেটে দেয়। আসুন আরিয়ান সম্পর্কে কিছু বলি। এতক্ষণ যে ছেলেটা গেমস খেলায় মগ্ন ছিল তার নাম আরিয়ান মাহমুদ। ছোটবেলায় বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকেই নাজমা বেগম সংসার চালানোর জন্য একটা হাসপাতালে নার্সের চাকরি নেয়। আরিয়ান সারাদিন গেমস খেলায় মগ্ন থাকে। গেমস খেলায় নাম্বার 1। আজ পর্যন্ত তাকে কেউ হারাতে পারেনি। তার 4জন সঙ্গী আছে যাদের সাথে গেমসের দুনিয়ায় এসে পৌঁছে, তবে তারা একে অপরকে আজ পর্যন্ত দেখেনি। বাকি সব গল্পের মতো সাথে থাকুন, জানতে পারবেন। আমার গল্পের মাকে বর্ণনা দিতে পারবো না, তার জন্য সরি। গল্পটা ভালো হলে আশা করি তাতেই ছাড়া পাবো। আমার কাছে আমার গল্পটাই একটা চরিত্র। গল্পে আসা যাক। আরিয়ান গেমস খেলা শেষ করে ক্লাব থেকে বের হবে, তখনই আরিয়ানের পাশে থাকা একটা ফোন বেজে ওঠে। আরিয়ান তাকিয়ে দেখে তার সাথে বসে গেমস খেলছিল সেই মেয়েটার ফোন সম্ভবত ভুলে রেখে গেছে। আরিয়ান ফোনটা রিসিভ করতেই, হ্যালো, কে বলছেন? জি, আমি আরিয়ান। আপনার পাশে বসে গেম খেলেছিলাম। সরি, আমার ফোনটা না ভুলে ফেলে গিয়েছি। তুমি একটা কাজ করো, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, ফোনটা দিয়ে যাও, বিনিময়ে তোমাকে 10,000 টাকা দেব। আরিয়ান বুদ্ধিমান একজন ছেলে। সে এমনিতেই সারাদিন বেকার বসে থাকে। যদি ফ্রিতে 10,000 টাকা পেয়ে যায় তাহলে বেশ কিছুদিন আয়েসে গেমস খেলে কাটাতে পারবে। কথাগুলো ভেবে মেয়েটার থেকে ঠিকানা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 35 মিনিটে মেয়েটার বাসার সামনে গিয়ে দাঁড়ায়। দরজার সামনে গিয়ে টোকা দেওয়ার সাথে ভেতর থেকে আওয়াজ আসে, ভিতরে আসো। আরিয়ান ভিতরে গিয়ে দেখে মেয়েটা শুধুমাত্র একটা টাওয়াল পেঁচিয়ে সোফায় বসে আছে। চুলগুলো থেকে পানি পড়ছে, তার মানে একটু আগে মেয়েটা গোসল করে বের হয়েছে। আরিয়ান ভালো করেই তাকিয়ে দেখে প্রায় টাওয়ালটা হাঁটুর উপর পর্যন্ত উঠে আছে। মেয়েটার আপত্তিকর জায়গাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কোনো বৃদ্ধ পুরুষও মেয়েটাকে দেখলে ঝাঁপিয়ে পড়বে। বাসাটা একেবারে ফাঁকা, হয়তো আর কেউ থাকে না। আরিয়ান নিজেকে কন্ট্রোল করে দাঁড়িয়ে আছে। মেয়েটা ডাকে বাস্তবে ফিরে, ফোনটা এখানে রেখে নাও, তোমার 10,000 টাকা নিয়ে চলে যাও। আরিয়ান ফোনটা দিয়ে টাকাগুলো নিয়ে দ্রুত বের হয়ে যায়। রাস্তায় গিয়ে হাঁপ ছেড়ে বাঁচে, মনে মনে বলে, মালটা হেভি কররা, মন চাই একটু জড়িয়ে ধরি। হেস, আমি এসব কি ভাবছি? আমি তো এক নারীতে আসক্ত হব। কথাগুলো বলে আরিয়ান হেসে দেয়। তখনই মনে পড়ে তার মা তো বাসায় নেই। আজকেই সুযোগ, এক প্যাক মারলে কিছু হবে না। কথাগুলো ভেবে একটা বিয়ার নিয়ে বাসায় চলে যায়। পরের দিন অনেকের চিল্লাচিল্লির আওয়াজ শুনে চোখ ঢলতে ঢলতে ঘুম থেকে ওঠে। চোখ খুলে সামনে এত পুলিশ দেখে হতভম্ব হয়ে যায়। তাকিয়ে দেখে তার হাতে হাত করা। আরিয়ানের কিছুই মাথায় ঢুকছে না। চিল্লিয়ে বলতে থাকে, আমার হাতে হাত করা কেন? আমি কি করেছি? আর আপনারা আমার বাসায় কেন? চুপ শালা, একটা মেয়েকে রেপ করে ছুরি দিয়ে খুন করেছিস, আর এসে বাসায় দিব্যি ঘুমাচ্ছিস, আর এখন বলছিস তোকে হত্যা কেন করাচ্ছি? শালা রেপিস! পুলিশ অফিসারের কথা শুনে আরিয়ানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এগুলো কি বলছে? সে কাকে আবার রেপ করলো? পুলিশ অফিসারের বলার সময় আরিয়ানের মা নাজমা বেগম উপস্থিত হয়। ছেলের হাতে হাত করা আর পুলিশ দেখে কান্না করে দেয়। তবুও নাজমা বেগম নাছোড়বান্দা, ওনার ছেলে এমন কাজ করতেই পারে না। উনি প্রমাণ জিজ্ঞেস করলে কালকে রাতে আরিয়ান ওই মেয়েটার কাছে যাওয়ার ভিডিও দেখায়, আর মেয়েটাকে যে চাকু দিয়ে খুন করা হয়েছে সেখানে আরিয়ানের ফিঙ্গারপ্রিন্ট পাই। আরিয়ানের হাত ঘড়িটাকেও পাওয়া যায়। সব প্রমাণ বলছে খুনটা আরিয়ান করেছে, আর খুনের আগে মেয়েটাকে বেশ কয়েকবার রেপ করা হয়েছে। নাজমা বেগমের সামনে আরিয়ানের কলার ধরে টানতে টানতে পুলিশ নিয়ে যায়। আরিয়ানকে জেলখানায় বন্দি করা হয়। নাজমা বেগম অনেক দৌড়াদৌড়ি করতেছে ছেলেকে সারানোর জন্য, তবুও পারছেন। অনেক উকিলের পিছনে ঘুরছে,
কেউ কেসটা নিতে যাচ্ছে না, কারণ সমস্ত প্রমাণ আরিয়ানের বিরুদ্ধে। সকাল থেকে নাজমা বেগম থানায় দাঁড়িয়ে আছে ছেলেকে এক নজর দেখার জন্য। আরিফা সাহেব মারা যাওয়ার পর থেকে আরিয়ানের কোনো চাওয়ার অপূর্ণ রাখেনি। নিজে কাজ করে তবুও ছেলেকে কাজ করতে দেয় না। কথাগুলো ভেবেই নাজমা বেগমের চোখগুলো ভেসে আসে। পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে ছেলের সাথে কথা বলার পারমিশন পেয়েছে। বাবা তুই একদম চিন্তা করিস না, আমি জানি তুই কোনো কিছু করিসনি, তোর ওপর আমার বিশ্বাস আছে। আমি একজন উকিলকে রাজি করিয়েছি, তোর কেস নিয়ে আদালতে লড়বে। মায়ের মুখের দিকে তাকিয়ে আরিয়ান কান্না করে দেয়। আম্মু, আমি কোনো লেপ বা খুন করিনি। নাজমা বেগম আরিয়ানকে সান্ত্বনা দিয়ে চলে যায়। আরিয়ান গিয়ে বসে পকেটে হাত দিতে কি জানি হাতে আসে, নিয়ে দেখে একটা কাগজ। কাগজটা খুলতেই কিছু লেখা সামনে আসে। রহস্যটা নাম মাত্রই নামের পিছনে হাজার রহস্য বিরাজমান। আমি রহস্য নিয়ে খেলতে ভালোবাসি, আর খুন করে আমার নেশা। হা 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 হা। লেখাটা পড়ে আরিয়ানের মাথায় কিছুই ঢোকে না। তখনই কেউ একজন আরিয়ানের মুখ বরাবর লাথি মারে। আরিয়ান মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ে। মুখ দিলে গল গল করে রক্ত পড়ছে। আস্তে আস্তে সামনে তাকিয়ে দেখে একটা মোটা তাজা লোক দাঁড়িয়ে আছে। তার সাথে বেশ কয়েকজন লোক আছে। তাদের মাঝে একজন বলে উঠল, জেলখানায় এসে পায়ের ওপর পা তুলে বসে আছিস? এখানে কিছু রুলস আছে, বসকে সালাম দিয়ে চলবি, না হয় মেরে পুঁতে রেখে দেব। সালাম দে। আরিয়ান আস্তে আস্তে ওঠে, কোন রকম দাঁড়িয়ে যে লোকটাকে তাকে লাথি দিয়েছিল তাকে সালাম দেয়। আরিয়ানের সালাম দেওয়া দেখে তাদের মাঝে একজন লোক আরিয়ানকে সজোরে থাপ্পড় দিয়ে বলে, এবারের জন্য তোকে ছেড়ে দিয়েছি, নেক্সট টাইম বসকে দেখি সালাম দিবি। কথাগুলো বলে লোকটা চলে যায়। আরিয়ান ব্যথায় কোপাতে থাকে। নাক ফেটে রক্ত বের হয়ে আসছে। দ্বিতীয়বার থাপ্পড়ের কারণে ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়। আরিয়ানের মাথায় আসছে না মেয়েটাকে খুনটা কি করতে পারে। সে তো ফোন দিয়ে টাকা নিয়ে চলে আসে, তাহলে মেয়েটা খুনটা করলো কি? সে জেলে আসার পর এই লোকগুলোই তাকে মেরেছে কেন? কিছুই মাথায় ঢুকছে না। আরিয়ান ফ্লোরে শুয়ে পড়ে, আস্তে আস্তে ঘুমিয়ে যায়। এদিকে নাজমা বেগম অনেক উকিলের কাছে দৌড়াদৌড়ি করার পরও ওনার হয়ে কেউ কেস লড়তে চায় না, কারণ এটাই সব প্রমাণ আরিয়ানের বিরুদ্ধে। তবে তাদের মাঝে একজন বলেছে যদি কেউ পারে তাহলে সেটা তারেক সাহেব পারবে। তারেক সাহেব হচ্ছে এখানকার সব থেকে বড় ব্যারিস্টার। নাজমা বেগম তারেক সাহেবের অফিসের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। একটু পর তারেক সাহেবের সাথে দেখা করার সুযোগ পায়। উনি সবকিছু খুলে বলার পর তারেক সাহেবও না করে দেয়। নাজমা বেগম না পেরে তারেক সাহেবের পায়ে পড়ে যায়। তারেক সাহেব সাথে সাথে উঠিয়ে বলে, কি করছেন আপনি? আমি আপনার অনেক ছোট হব, আর আপনি কিনা আমার পায়ে পড়ছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কেসটা নিব, আপনি বাসায় যান। নাজমা বেগম অনেক খুশি হয়ে যায়। উনি সিদ্ধান্ত নেয় কালকে আরিয়ানের সাথে দেখা করতে যাবে। আরিয়ান ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, কারণ তার পুরো শরীর ভিজে একাকার। তাকিয়ে দেখে তাকে যারা মেরেছিল তাদের মাঝে একজনের এই কাজ। আরিয়ান ছোট ছোট চোখে তাকিয়ে থাকে। তখন লোকটা বলে, তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোকে কি বলেছিলাম, চল বস তোকে ডাকে, না গেলে তোর কপালে শুনি আসে। কথাগুলো বলে লোকটা চলে যায়। আরিয়ান ধীরে ধীরে লোকটাকে ফলো করে তার পিছু পিছু যায়। লোকটা একটা রুমের ভিতর ঢুকে। আরিয়ান তাকে অনুসরণ করে ঢুকে দেখে তাদের যে বস শুয়ে আছে, আর বাকিরা তার হাত পা টিপে দিচ্ছে। আরিয়ান যাওয়ার পর তাদের বস উঠে বসে আর বলে, আজ থেকে তুই আমার কাজ করবি। এদিকে গোসলখানা আছে, যা গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে আয়। লোকটা কতগুলো বলে তার কিছু কাপড় আরিয়ানের দিকে ফিক্কা দেয়। আরিয়ান মনে মনে ভাবে তার নিজের কাপড়গুলো কখনো ধুয়ে দেখেনি, আর আজ জেলখানায় তাকে অন্যের কাপড় ধুয়ে দিতে হচ্ছে। আসলে এই ভাগ্য কাকে কোথায় নিয়ে দাঁড় করায় বলাই মুশকিল। আরিয়ান কাপড়গুলো নিয়ে খুব কষ্ট করে ধুয়ে দেয়। বাহিরে বের হতে একজন লোক আরিয়ানকে ডাকে। আরিয়ান লোকটার কাছে যাওয়ার পর লোকটা বলে, তুমি কি নতুন এসেছো? জি। লোকটা কথাগুলো বলে চলে যায়। এদিকে আরিয়ান চিন্তায় অস্থির। সে কি আদৌ ছাড়া পাবে? তার মা কি পারবে তাকে ছাড়িয়ে নিতে? খুব কান্না পাচ্ছে তার। কেন যে 10,000 টাকার লোভ করতে গেল? কথায় আছে লোভ মানুষকে মৃত্যুর দুয়ারে এনে দাঁড় করায়। আরিয়ানের মনে হচ্ছে তাকে তার লোভটাই মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে।
এভাবে দিনটা চলে যায়। নাজমা বেগম তারেক সাহেবকে নিয়ে আরিয়ানের সাথে দেখা করে অনেক কিছু জিজ্ঞাসা করে। কথা বলে নাজমা বেগমকে নিয়ে তারেক রহমান চলে যায়। এভাবে কয়েকদিন চলে যায়। আরিয়ানকে প্রতিদিন নানান অজুহাতে হাত কাটা স্বপন মা বধর করে আরিয়ানও সহ্য করা ছাড়া কোনো কাজ নেই। প্রায় 2টা সুই সুই। একটা লোক চেয়ারে বসে অট্টহাসিতে ফেটে পড়েছে আর বলছে, অন্যের কান্নায় এত আনন্দ পাই কেন? অন্যের চটফট দেখে আমার আলাদা তৃপ্তি আসে কেন? পাপীরা পাপ করে আর আমি স্বয়ং পাপ। আজ তারেক সাহেব একা আসে, নাজমা বেগম আসে না। তারেক সাহেব একা দেখে আরিয়ান প্রশ্ন করে, আপনি একা কেন? আম্মু কোথায়? আম্মু আসেনি? আম্মু কি আমার উপর রাগ করে আছে? আরিয়ান কথার জবাবে তারেক সাহেব আরিয়ানকে একটা চিরকুট ধরিয়ে দেয়। সেখানে লেখা, আরিয়ান বাবা, আমি তোর অপদার্থ মা। তোকে আমি কিচ্ছুই দিতে পারিনি। আমি চাই না আমি বেঁচে থাকতে তোর মৃত্যু হোক, তাই আমি চলে যাচ্ছি। তুই আমাকে মাফ করে দিস। তোকে সব সময় বকাবকি করেছি, কখনো বলিনি তোকে আমি অনেক ভালোবাসি বাবা। তোর আম্মু তোকে অনেক ভালোবাসে, পারলে আমাকে মাফ করিস বাপ। লেখাটা দেখে আরিয়ান কান্না করে দিয়ে বলে, আমার আম্মু কোথায়? বিনিময়ে তারেক সাহেব বলে, তোমার আম্মু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আর এই নাও, এই মালাটা তোমাকে দিতে বলেছিল, এটা সব সময় পরে থাকতে। আর তুমি অপরাধ মেনে নাও, আমি তোমার সাজা কম করিয়ে দিব। কথাগুলো বলে তারেক সাহেব চলেছিল। আরিয়ান খুব করে কান্না করে। তার বেঁচে থাকা সম্বল, তার মাটাও তার ভুলের জন্য আজ দুনিয়া ছেড়ে চলে গেল। নিজেকে কখনো মাফ করতে পারবে না। আরিয়ানের কান্না করার মাঝেই হাত কাটা স্বপন এসে আরিয়ানকে থাপ্পড় মেরে বলে, শালা তোকে কাজ দিয়েছিলাম বুঝেছিস? একে তো নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষ দিচ্ছে আর নিজেকে অপরাধী মনে করছে, সেখানে যখন স্বপন এসে আরিয়ানকে থাপ্পড় মারে, আরিয়ানের চক্ষুগুলো রক্তবর্ণ ধারণ করে। বসা থেকে উঠে মুখ বরাবর সজোরে একটা পাঞ্চ মারে। আরিয়ানের পাঞ্চের কারণে হাত কাটা স্বপন 10 হাত দূরে গিয়ে পড়ে। মা বলে চিল্লিয়ে ওঠে। তার চিল্লানোর আওয়াজ শুনে তার সাথের গুলো আসে। আরিয়ান একে একে সব কয়টাকে শুয়ে দেয়। হুট করে পিছন থেকে একজন ছুরি দিয়ে আরিয়ানের পিছন বসিয়ে দেয়। আরিয়ান পিছনে তাকিয়ে লোকটাকে সজোরে লাথি মেরে আস্তে আস্তে চোখগুলো ঝাপসা হয়ে আসে। যখন চোখ খোলে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। আরিয়ান সবকিছু মনে করার চেষ্টা করে। এখন আরিয়ানের কাছে সবকিছুই ক্লিয়ার। আরিয়ান চিন্তা করে এমনিতেও জেলখানায় পৌঁছে মরতে হবে, তার চেয়ে বরং পালিয়ে গিয়ে খুনের রহস্য উদ্ঘাটনা করার বেটার। আর এটার সুযোগ এখন থেকে পালানো। বাহিরে গিয়ে দেখে করা সিকিউরিটি, তবে জানালা দিয়ে যাওয়া যাবে, কারণ সেটা নিচতলায় বেডে শুয়ে রাত 2টা ছুঁই। আরিয়ান এখনো সজাগ, আর যেভাবেই হোক পালাতে হবে। আস্তে আস্তে জানালার গ্রিলগুলো খুলে যেই বের হবে, তখনই একজন পুলিশ দেখে চিল্লাতে শুরু করে। আরিয়ান কোনো রকম বের হয়ে পুড়িয়ে দৌড় লাগায়, কারণ আরিয়ান আগ থেকেই জখম হয়ে আছে। হাসপাতাল থেকে বের হয়ে যেই রাস্তায় যায়, তখনই একটা মাইক্রো এসে তার সামনে এসে দাঁড়ায়। মাইক্রোতে 2জন লোক, তার মাঝে একজন বলে ওঠে, আরিয়ান, জীবন বাঁচাতে হলে মাইক্রোতে উঠে বসো, আমরা তোমাকে বাঁচাতে এসেছি, ফার্স্ট। লোকটার কথা শুনে আরিয়ান কোনো চিন্তা ছাড়াই মাইক্রোতে উঠে বসে, কারণ আপাতত পুলিশ থেকে বাঁচতে পারলেই হয়। তারা কারা পরে দেখা যাবে। আরিয়ান মাইক্রোতে উঠতে নিমিষেই মাইক্রো হাওয়া হয়ে যায়। পুলিশ খুঁজে পায়নি। বেশ কিছুক্ষণ জার্নির পর মাইক্রোরা একটা পাহাড়ি অঞ্চলে এসে থামে। লোক 2জন বের হয়ে যায়, সাথে আরিয়ানকেও বের হয়ে তাদের পিছু পিছু আসতে বলে। আরিয়ান তাদের পিছু পিছু যায়। লোক 2জন একটা সুইচে চাপ দিতেই মাটির নিচ থেকে একটা সরু রাস্তা বের হয়ে আসে। তারা 3জন রাস্তাটা দিয়ে চলতে শুরু করে। এদিকে আরিয়ানের মনে হাজার প্রশ্ন। এই 2জন লোক কে? আর তাকেই কেন বাঁচালো? আর তাকে চিনে কিভাবে? সব প্রশ্ন যেন আরিয়ানের মাথা ছাড়া দিয়ে উঠছে। তখনই তারা একটা ঘরের ভিতর প্রবেশ করে। ঘরটা দেখে আরিয়ানের মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা, কারণ ঘরটার ভিতর বড় বড় কম্পিউটার, মনিটর, পিসি, একেবারে ভয়ঙ্কর একটা ঘরের মতো।
আরিয়ান খেয়াল করে একজন লোক মুখে জোকার মাস্ক পরে কম্পিউটারে কি যেন করতেছে। তাদের সবার পায়ের আওয়াজ শুনে লোকটা কম্পিউটার থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকায়। আরিয়ান চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ চোখগুলো মনে হচ্ছে কোনো মেয়ের। আরিয়ানের এভাবে তাকানো দেখে সবাই হু হু করে হেসে দেয়। একজন বলে, নীল শোন, আরিয়ান খুব ভয়ে আছে, দেখ কিভাবে ভয়ে ভয়ে তাকাচ্ছে বেচারা, আর ভয় দেখিয়ে লাভ নেই। চল এখন আমাদের পরিচয় দিয়ে ওকে ভয় মুক্ত করি। আদ্রের কথা শুনে নীল মুচকি হেসে বলে। আরিয়ানের সব মনে পড়ে যায়। তার স্কট ছিল যেখানে নীল, আদ্র আর তানিশা ছিল। আরিয়ান তাদেরকে জড়িয়ে ধরে বলে, শরীরে এত টেনশনে ছিলাম, মাথা থেকে চলে গেছিল। আরিয়ান কথা বলতে বলতে আদ্র আর নীলকে ছেড়ে তানিশাকে জড়িয়ে ধরতে যাবে, তখনই তানিশা আরিয়ানকে থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, অসভ্য লুচ্চু, সর, একটা মেয়েকে জড়িয়ে ধরতে আসিস, লজ্জা করে না? হুম। আরিয়ান গাল ধরে অবাক হয়ে বলে, তুই মেয়ে কিভাবে, আমাদের সাথে না ছেলে বয়সে কথা বলতি? আরিয়ানের কথায় আদ্র আর নীল হাসতে শুরু করে। আদ্র বলে, আর বলিস না, আমরাও সেম থাপ্পড় খেয়েছি। তুই যে এত বড় বিপদে আমরা কেউ জানতাম না, হুট করে গেমে আসা বন্ধ, আমরা তো পাগল হয়ে গিয়েছিলাম। তারপর হুট করে তানিশা আমাদের দেখা করতে বলে, তানিশার সাথে দেখা করে জানতে পারি তুই এত বড় বিপদে পড়েছিস। এখন বলতে পারিস তানিশা কিভাবে তোর ব্যাপারে খোঁজ নিয়েছে? তাহলে শোন, তানিশা হলো লেডি হ্যাকার, অনেক বড় বড় হ্যাকারকেও সে নাকানি চুবানি খাওয়াতে পারে। আমি কার রেসিং এ মডেল পেয়েছি। আর নীল? পাঠক পাঠিকারা নীল কি করে তা গল্পের মাঝে থাকেন জানতে পারবেন। আদ্র কথা শেষ করার সাথে সাথে তানিশা বলে ওঠে, আরিয়ান, তোকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে, তোরা এদিকে আয়। তানিশা কথাগুলো বলে তাদের সবাইকে কম্পিউটারের সামনে এনে দেখাতে থাকে। তানিশা বলা শুরু করে, দেখ তোরা, এখানে আরিয়ানের 1 মাসের ভিডিও ফুটেজ, আরিয়ান কোথায় কোথায় গিয়েছে সব এখানে আছে। খেয়াল করে দেখ, আরিয়ান যেখানে যেখানে গিয়েছে ওই যে লাল রঙের মাইক্রো কার্ডটা আরিয়ানকে ফলো করেছে। খোঁজ নিয়ে জানতে পারি কার্ডটা এখানকার এমপির ছেলের। অনেক বড় একটা রহস্য এর মাঝে। আরেকটা বিষয়, আরিয়ান যখন ফোনটা নিয়ে মেয়েটার বাসায় ঢুকে তার ভিডিও ফুটেজ পাওয়া যায়, কিন্তু আরিয়ানের সালাম সাথে বের হওয়ার কোনো ফুটেজই নেই। আর আরিয়ান যখন মেয়েটার বাসায় যায় ওই দিনও লাল রঙের মাইক্রোটা তাকে ফলো করে। সেম কাহিনী 2016-তে এভাবেই কয়েকটা খুন হয়, যেখানে লাশের পাশে খুনির চুল, ঘড়ি, ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়। আরিয়ানকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে, অনেক বড় চক্রান্ত হয়েছে তার সাথে। তানিশার কথায় সবাই চিন্তিত। আরিয়ানের চোখের কান্নার ছাপ, কারণ তার মাকে সে হারিয়েছে। আদ্র বলে, আরিয়ান, তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি, তোকে নির্দোষ প্রমাণ করবো ইনশাল্লাহ। দেখ, নীলকে বেচারা বউকে ফেলে রেখেই আমাদের সঙ্গ দিচ্ছে তোকে বাঁচানোর জন্য। আরিয়ান তাদের সবাইকে একসাথে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এবার তানিশা বাধা দেয়নি। আরিয়ান তানিশাকে বলে, তোমার কম্পিউটারটা কি একটু ধরতে পারি? মানে আমার একটা জিনিস লগ ইন করার ছিল। করতে পারো, তবে খেয়াল রাখিও হ্যাকিং সাইটের দিকে যেও না। তানিশার কথায় আরিয়ান ঠোঁট চেপে হাসে। আরিয়ান লগ ইন করাই পর তারা সবাই কম্পিউটারের দিকে তাকায়, অবাক হয়ে যায়। আদ্র, নীল, তানিশা ভয়ে 2 কদম পিছিয়ে যায়। অস্পষ্ট স্বরে বলে, আর কে? নামটা বলে ওরা সবাই ভীত চোখে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান তাদের ভীত অবস্থা দেখে হু হু করে হেসে দেয়। আর কে? আর কেউ না, বাংলাদেশ সহ আরো কয়েকটা দেশে একটা সময় রাজত্ব করেছে হ্যাকারদের মাঝে নাম্বার 1 একজন হ্যাকার। আর কে নামটা শুনলে যে কারোর প্যান্ট নষ্ট হয়ে যাওয়ার কথা। আর কে এর সাথে পাঙ্গা নিবে এমন কেউ জন্ম নেয়নি। বাংলাদেশের সাইবার নিরাপত্তা সবকিছু যখন ডার্ক হ্যাকার নামে একদল হ্যাকার টিম হ্যাক করে নেয়, তখন সেখানে চিফ নাজমুল সহ সবাই আতঙ্কে ছিল। তখন সেখানে একজন আর কে নামে বলে, আর কে ছাড়া কেউ পারবে না। তখন নাজমুল খুব কষ্ট করে আর কে এর সাথে যোগাযোগ করে, 5 মিনিটের ভিতর সবকিছু ফিরিয়ে আনে। সাথে ডার্ক হ্যাকার টিমের লোকেশন বের করে তাদের ধরিয়ে দেয়।
তখন সেখানে চিফ আর কে তাদেরকে সাথে কাজ করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু আর কে অস্বীকার করে দেয়। নাজমুল বলে কোনো দরকার লাগলে যেন তাকে জানায়। তানিশা বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আর্কের সাথে পুরো বাংলাদেশ কথা বলতে চায়। তাকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা হ্যাকার পথ চেয়ে বসে আছে, যাকে বস মনে করে তার দেখানো পথে হ্যাকিং জগতে আসা। সেই আরকে আমাদের বন্ধু হয়েছিল, সেই আরকে আজ খুনের দায়ে এভাবে ছটফট করতেছে। আরিয়ান, সত্যি সত্যি কি তুমি আরকে? নীল আর আদ্র আরিয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে। আরিয়ান মুস্কি একটা হাসি দিয়ে বলে, খুব সাদাসিধা হয়ে থাকতে চেয়েছিলাম আমি, কিন্তু ভাগ্য আমাকে সাদাসিধা হয়ে থাকতে দেয়নি। লাগ আমাকে আবার এ জগতে এনে দাঁড়া করিয়েছে। আরিয়ানের কথা শেষ হওয়ার আগে আদ্র বলে, আপনি যদি আর কে হন তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমি শুনেছি আপনি প্রথমে জনগণের হয়ে কাজ করেছিলেন, পরে নাকি বাংলাদেশ ব্যাংক হ্যাক করে টাকা নেওয়ার চেষ্টা করেছেন, যার ফলে আপনি ধরা পড়ে যান। এটা কি সত্য? আদ্রের কথা শুনে আরিয়ান হাসতে শুরু করে। হাসতে হাসতে নীলকে বলে, সিগারেট হবে নাকি? নীল পকেট থেকে সিগারেট বের করে দিতেই আরিয়ান সিগারেট ধরে উপরের দিকে তাকিয়ে বলতে শুরু করে, যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন আমার হ্যাকিংয়ের বিষয়ে অন্যরকম একটা ফিলিংস ছিল। আমি হুপ করে চাইতাম আমিও একজন বড় হ্যাকার হব। তখন আম্মুর কাছ থেকে টাকা নিয়ে কিনে আনি ল্যাপটপ আর পিসি, আরও কিনে আনি অনেক জিনিস। আস্তে আস্তে আমি চলে যাই হ্যাকিংয়ের জন্য, গড়ে তুলি নিজেকে আর্কের একটা সাম্রাজ্য। আমাদের এলাকায় একজন বড় ভাই থাকতো, ওনার নাম হলো রাজ মাহমুদ। উনিও হ্যাকারের মধ্যে একজন ছিল। ওনার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক ছিল। আমি যে আরকে একটা ভার্সিটির লাইফ শেষ হওয়ার পর ওনাকে বলি উনি আর আমি মিলে মানুষদেরকে হ্যাকিংয়ের মাধ্যমে উপকার করি, কিন্তু কেউ আমাদের পরিচয় জানতো না। কিছুদিন পর বাংলাদেশের ডার্ক ওয়ার্ল্ড নামের হ্যাকাররা আমাদেরকে আক্রমণ করে। তখন রাজভাই ছিল না। তারপর আমি গিয়ে 5 মিনিটে সব কিছু বেঁকে নিয়ে দিই আর ডার্ক ওয়ার্ল্ডের সবাইকে পুলিশের হাতে ধরিয়ে দিই। ওই দিন আমি অনেক খুশি ছিলাম দেশের জন্য কিছু করতে পেরে। হঠাৎ একদিন কে যেন আমার নাম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের সব টাকা হাতিয়ে নিই। তখন পুলিশ আমাকে অ্যারেস্ট করে। তখন লাজভাই জেলে এসে বলে আমাকে, আরিয়ান, কেমন দিনকাল চলছে? তোকে নিয়ে অনেকদিন চলবো মনে করেছিলাম, কিন্তু তোর সবটা ধরে আদর্শ আর আদর্শ, কোনো অন্যায় পথে চলবি না জানি, তাই আমি বাধ্য হয়ে তোকে ফাঁসিয়ে দিই। আর শোন, বাংলাদেশ ব্যাংক আমি হ্যাক করি। ড্রাগ হ্যাকার টিমের মেইন হ্যাকার সূর্য আমাকে 500 কোটি টাকা অফার করে তোকে ফাঁসানোর জন্য। আমি কি করতে পারি বল? এত টাকা হাতছাড়া তো আর করতে। কথাগুলো বলেই লাজভাই কোথাও যেন উদাও হয়ে যায়। যাকে আমি সব কিছু মনে করতাম, কাছের মানুষগুলো যদি বেইমানি করে তাহলে আর কিছু বলার থাকে না। তখন একদিন হঠাৎ হুট করে মনে পড়ে নাজমুল ভাইয়ের কথা। ওনার সাথে অনেক কষ্ট করে যোগাযোগ করি। তখন নাজমুল ভাই আমাকে নির্দোষ প্রমাণ করে। সব কিছু বাদ দিয়ে গেমে মনোযোগ দিলাম আর তোদের মতন বন্ধু পেলাম, আর তোরা আমাকে আপনি করে ডাকিস না। আচ্ছা, তোকে কি আমরা আরকে বলবো নাকি আরিয়ান বলবো, কোনটা? আর কে হতে চাই না, কিন্তু হওয়ার কারণ হলো কিছু ইনফরমেশন দরকার, আর এগুলো এখান থেকে পাওয়া যাবে। এখানে আমার অনেক পরিচিত মানুষ আছে, আর নাজমুল ভাইয়ের কাছ থেকেও সাহায্য পাওয়া যাবে। কথাগুলো বলেই আরিয়ান নাজমুল ভাইকে একটা ইমেল করলো। কতক্ষণ পর রিপ্লাই আসলো। কি ইমেল করেছিস আমাদেরকে একটু বল। আমাকে যে গাড়িটা ফলো করে এটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেটা আগে জানতে হবে। তোরা তো বলেছিস এটা নাকি এমপির সেলের, তাই একটু শিওর হলাম আসলে এটা এমপির সেলের। তাহলে আমাদের প্রথম কাজ হলো এমপি ছেলেকে খুঁজে বাই করা। আচ্ছা, ওকে কোথায় পাওয়া যাবে? এমপির ছেলেকে বারে পাওয়া যাবে, সে মেয়েদের প্রতি আসক্ত, সেখানে প্রতিদিন পাওয়া যায়। তাহলে তো হয়েই গেল, আমরা আজ বের হব, গিয়ে দেখব কাহিনীটা কি। আদ্রের কথা শেষ হওয়ার আগেই তানিশা তাদেরকে বলে সবকিছু গুছিয়ে এখনই বের হতে হবে, কারণ পুলিশ তাদের লোকেশন পেয়ে গেছে। তানিশার কথা শুনে সবাই তাড়াতাড়ি বের হয়ে যায়। নীল তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসে। গাড়ির মাঝে আদ্র বলে, পুলিশ আসতেছে, তুই কিভাবে জানলি বল? আরে গাধা, আমি আমাদের সব জায়গার সিসিটিভি ফুটেজ হ্যাক করেছিলাম, সেখানেই দেখতে পেয়েছি
পুলিশ আসতেছে। তানিশার কথা শেষ হওয়ার আগে তাদের গাড়িতে আরেক গাড়ি এসে জোরে ধাক্কা মারে। নীল কোন রকম সামলে নেয়। গাড়িটা থেকে অজস্র গুলি ছুটতেছে। এটা পুলিশের গাড়ি না, তাহলে কার গাড়ি হতে পারে? আদ্র কান্না করে দিয়ে বলে, আমি নতুন নতুন প্রেমে পড়তেছি, মনে হচ্ছে আমার সংসার করা হবে না। আম্মু, তোমার ছেলে আর বাঁচবে না। তোর নটাঙ্কি বন্ধ কর। আমিও নতুন নতুন বিয়ে করেছি। চুপ কর শালা, বাঁচার চিন্তা কর। তারা দুজন প্যারা শুরু করেছে। আরিয়ান গাড়িটার কার দেখার জন্য চেষ্টা করে। গাড়িতে থাকার লোকটাকে দেখে আরিয়ান স্তব্ধ হয়ে যায়, কারণ গাড়িতে ছিল হাত কাটা স্বপন। আরিয়ান বুঝতে পারে না হাত কাটা স্বপন কিভাবে বের হলো আর তাকে কেন মারতে চাইছে। জেলের সামান্য ঘটনার জন্য তাকে এভাবে মারতে আসার কথা না। আরিয়ানের মাথায় কিছুই যায় না। তখনই হাতকাটা স্বপন আরিয়ানদের গাড়ি টাওয়ারের গুলি ছুড়ে, যার ফলে গাড়ি বন্ধ হয়ে যায়। আদ্র তো ভয়ে মাখামাখি, পাখিরাও আতঙ্কে আছে। সবার হাতে গান, তাদের দিকেই তেড়ে ফুড়ে আসছে। আরিয়ান সবাইকে শান্ত হয়ে বসতে বলে। আরিয়ান নিজেই গাড়ি থেকে বের হয়ে যায়। হাতকাটা স্বপনের সামনে এসে দাঁড়াতেই, তোর প্রাণ কই মাস রে, তোকে জেলখানায় মারতে চেয়েছিলাম, কিন্তু তোর কলিজা আছে তাই এই পর্যন্ত চলে আসছিস। তোর প্রশংসা করতেই হবে রে, তবে আর দৌড়াতে পারবে না। এখন তোকে মেরে বসকে খবরটা জানাতে বললাই আমি পাবো টাকা। আরিয়ানের বুঝতে অসুবিধা হয়নি। তার সাথে ঘটে যাওয়া সবকিছুই পরিকল্পিত ছিল। আর হাতকাটা স্বপন তার সাথে খারাপ ব্যবহার করত তার মারার জন্যই। আর হাতকাটা স্বপন তার বসের কথাই আবার তাকে মারতে এসেছে। আরিয়ান হাসতে শুরু করে। কিরে, মরার কথা শুনলেই সবাই কান্না করে আর তুই হাসছিস? পাগল হয়ে গেলি নাকি রে? আরে মরবো তো, কিন্তু আমি না তুই। আজ তোদেরকে বুঝাবো আর কি কি জিনিস। আর কে নামটা শুনে স্বপন পিছিয়ে যায়। এই সুযোগ আরিয়ান লাঠি দিয়ে পিস্তলটা নিয়ে নিমিষেই তার সাথে থাকা লোকগুলোকে শুট করে দেয়। স্বপন অবাক হয়ে যায়। তার সাথে গাড়িতে থাকা তানিশা, আদ্র, নীল সবাই অবাক। আরিয়ান স্বপনের মুখে লাগাতার পিস্তলের পিস দিয়ে বাড়ি দিচ্ছে। নাক ফেটে গলগল করে রক্ত পড়ছে, তবুও বেচারা বসের নাম বলে না। এক পর্যায়ে আরিয়ান মুখের ভিতর পিস্তল ঠেকিয়ে ধরে। স্বপন ভয়ে মাথা নাড়িয়ে বলে, সব বসের নাম বলবে। যখনই নাম বলবে তখনই বাইকে দুইজন লোক এসে স্বপনের কপাল বরাবর শুট করে। সাথে সাথে স্বপন মারা যায়। আরিয়ান বাইকের পিছনে দৌড়াই, লাভ হয়নি। রাগে পিস্তলের সব বুলেট উপরে ছুটতে শুরু করে। কাঁধে কারো স্পর্শ, পিছনে তাকিয়ে দেখে বাকিরা সবাই তার পিছনে দাঁড়িয়ে আছে। নীল বলতে লাগে, আচ্ছা, আমরা যে আর কে চিনতাম, তুই কি আসলে সেই আর কে? যদি তাই হতো তাহলে আমরা আর কে সম্পর্কে যা শুনেছি সবই কি মিথ্যা? আমরা তো ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড আর কে চিনি, যে কখনো না রেগে ঠান্ডা মাথায় চিন্তা করে। নীলকে থামিয়ে আদ্র বলে, আরিয়ান, তুই আর কে হয়ে চিন্তা কর। আমাদের হাতে আর একটু কুলু আছে। এমপির ছেলে, তাড়াতাড়ি যেতে হবে, না হয় দেরি হয়ে যাবে। আমাদের শেষ ভরসা এমপির ছেলে। আদ্রর কথা শুনে তারা তিনজন স্বপনের গাড়ি নিয়ে বের হয়ে যায়। সাথে একটা করে পিস্তল নিয়ে নেয়, কারণ রাস্তায় দরকার লাগতে পারে। 12টা খুঁজতে খুঁজতে তাদের অনেকটা দেরি হয়ে যায়। আবার পুলিশ তাদের পিছনে পড়েছে। তারা কেউ বুঝতে পারছে না এই পুলিশ হুটহাট কোথা থেকে উদয় হচ্ছে। তারা বাড়ি গিয়ে দেখে সেখানে কেউ নেই, আর সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে। এমপির ছেলের লাশটা ফ্লোরে পড়ে আছে, পুরো শরীর রক্তাক্ত, খুব বাজেভাবে মারা হয়েছে। আরিয়ান তাদের সবাইকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায়, কারণ এখান পুলিশ আসার সম্ভাবনা বেশি। তারা সবাই আদ্রের বাড়িতে চলে যায়, কারণ আদ্র ফ্যামিলি তার সাথে থাকে না, একা থাকে। আমরা যেখানেই যাচ্ছি সেখানে পুলিশ হাজির, গুন্ডা পান্ডা এসে হাজির হয়ে যায়। আমার মনে হচ্ছে আমাদের পিছনে লোক লাগানো আছে। আদ্রের কথা শুনে নীল বলে, আমারও সেম মনে হচ্ছে। কিভাবে তারা হাজির হয়ে যাচ্ছে, আর পুলিশ তো পিছেই ছাড়ছে না। আমরা সবাই বিপদে আছে, শেষ ভরসাও হারিয়ে ফেলেছি। নীলের কথাই ফুরন কেটে তানিশা বলে, আমার কাছে মনে হচ্ছে না আমাদের কেউ ফলো করছে। আমি লক্ষ্য করে রেখেছি,
হুটহাট পুলিশ আসছে, তবে কাউকে ফলো করতে দেখিনি। আর বারে যে যাব এটা আমরা ছাড়া কেউ জানে না। তাহলে সেখানে এমপির ছেলেকে মারলো কে? তানিশার কথায় আরিয়ানের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। তখনই তার মনে পড়ে যায় তার গলায় তার মায়ের শেষ চিহ্ন লকেটের কথা। লকেটটাই একটা চুমু দিয়ে আরিয়ান হাসতে শুরু করে আর বলে, আমাদের রাজটা হলো পুরা মাফিয়াদের মতন, কে কাকে মেরে তার স্থান নিতে চাই কেউ জানে না। তবে শিয়াল যদি চালাক হোক না কেন, জঙ্গলের রাজা কিন্তু সিংহই থাকে। আমি আমার রাজ্যের রাজা ছিলাম, রাজাই থাকবো। শুধু রাস্তার কুকুররা রাস্তায় গেউ গেউ করতে পারে, সামনে এসে লড়াই করার শক্তি থাকে না। আরিয়ানের কথার আগা মাথা কেউ বুঝতে পারল না, সবার মাথার উপর দিয়ে গেল। তবে তারা বুঝতে পেরেছে আরিয়ান তার আগের রূপ ধারণ করবে, যে রূপে সবার প্যান্ট নষ্ট হয়ে যায়। এদিকে রাজ মালয়েশিয়া থেকে ছটপট করছে, সেখানে নিজের একটা গ্যাং তৈরি করেছে। রাজ মাহমুদ নামটা সবার জন্য এক আতঙ্ক। তবে আরিয়ানের সাথে বেইমানি করার পর সব সময় তার একটা খারাপ লাগা কাজ করে। আরিয়ান তাকে অনেক বিশ্বাস করত, কিন্তু সে বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি। রাজের ভাবনার মাঝেই তার ফোনটা বেজে ওঠে। তাকে দেখে অনেকদিন পর ডার্ক হ্যাকার কিং এর লিডার সূর্য তাকে ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই বলে, রাজ, তোমাকে আমার দরকার। তুমি হয়তো জানো আরিয়ানকে চিফ নাজমুল ছাড়িয়ে নিয়ে গেছে, কিন্তু ডার্ক হ্যাকার টিমের সাথে আমার একমাত্র আদরের ভাইটাও ছিল। আরিয়ানের জন্য আমি আমার ভাইটাকে হারিয়ে ফেলি, তাই সেদিন তোমাকে টাকা দিয়ে আরিয়ানকে জেলে পাঠাই। লাভ হয়নি, তাই আবার একটা নতুন গেমে আরিয়ানকে ফাঁসিয়ে দেই, কিন্তু আরিয়ানের কই মাসের প্রাণ সেখান থেকেও বেঁচে গেল। তুমি দেশে আসো আরিয়ানকে মারার জন্য, তোমাকে আমি যত টাকা লাগে দিব, তার বিনিময়ে আরিয়ানের লাশ আমার সামনে দেখতে চাই। সূর্যের কথা শেষ হতেই রাজ বলে, আপনি হয়তো জানেন রাজ মাহমুদ টাকার বিনিময়ে সবকিছু করতে পারে। আমার ডিকশনারিতে টাকার আগে কিছুই নেই। যা পেশা হাতে হে तब में सब कुछ करने के लिए तैयार हूँ। I am coming। কথাগুলো বলে রাজ কলটা কেটে দেয়। এদিকে সূর্য পায়ের ওপর পা তুলে সিগারেট টান দিয়ে ধোঁয়াগুলো উপরে ছুঁড়ে মেরে বলতে লাগে, মাস্টারমাইন্ড জগতে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। টাকার বিনিময়ে বাইকে মারতেও দুইবার চিন্তা করে না। পুরো গেমটাই আমার। আর কে তুই আরিয়ান সেই কবে থেকেই জানি। প্রথমে মনে করেছিলাম তোকে আমার দলে নিয়ে কাজ হাসিল করব, কিন্তু তুই হলি বিষাক্ত সাপ, তাই তোর উপহার মৃত্যু। রাত প্রায় 2টা ছুঁই। রাতের নির্জনতায় শহরটা স্তব্ধ। শহরের বেশিরভাগ মানুষই ঘুমিয়ে কাতর। আরিয়ান মুখে সিগারেট গুজে বেলকনি দিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। কতই না নিষ্ঠুর এই জগৎ। যতই পিছন ছেড়ে আসতে চায়, ততই বাস্তবতা তাকে তার নিষ্ঠুর জগতে এনে দাঁড় করায়। সে চায় না অন্ধকার জগতে আবার এসে তাণ্ডব চালাতে, তবে তাকে বাধ্য করছে। আরিয়ান তার মায়ের শেষ চিহ্ন লকেটের দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে ল্যাপটপের সামনে বসে, কাজ করতে শুরু করে। কাজ শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ে। তার হাসির আওয়াজ এতই তীব্র ছিল তানিশা ঘুম ভেঙে উঠে যায়। আস্তে আস্তে বেলকুনিতে এসে দেখে আরিয়ান ল্যাপটপের সামনে বসে হাসতেছে। তানিশা আরিয়ানের পিছনে এসে দাঁড়িয়ে থাকে। কারোর উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখে তানিশা। আরিয়ান বলে, তানিশা, ওই দূর আকাশের দিকে তাকিয়ে দেখো, তারা সুন্দর আকাশটা কেমন কালো আকৃতি ধারণ করেছে। একটু আগে কত সুন্দর তারা ছাদ ছিল, একটু সময়ের ব্যবধানে কতটা চেঞ্জ হয়ে গেল। জানিস তানিশা, আমি কালো জগতে আসতে চাইনি, কিন্তু ওরা আমাকে ভালো থাকতে দেয়নি। এক একজনকে কুবিয়ে কুবিয়ে মারব। আমি আবার আমার কালো জগতে বেক করব। কথাগুলো বলে আরিয়ান হো হো করে হাসতে থাকে। তানিশা আরিয়ানের পাশের জায়গা করে বসে। আরিয়ানের কাঁধে হাত দিয়ে বলতে শুরু করে, আরিয়ান, তুই একটা জিনিস সব সময় মনে রাখবি, তুই সাধারণ কেউ না, তুই সাধারণের মাঝে অসাধারণ একজন। আর তোর মন মানসিকতার সম্পর্কে যতই বলবো কম হয়ে যাবে। আর কে কেমন পুরো বাংলাদেশের মানুষ জানতো। এটাই তোর সুযোগ, নিজের আগের পরিচয়ে ফিরে গিয়ে ময়লা লাগানো মানুষগুলোকে তার স্থানটা দেখিয়ে দে।
আর তোর মায়ের খুনের সাথে তোকে জেলে নেওয়ার লোক একটাকেও ছাড়বি না। আমরা তোকে সব সময় সাপোর্ট করব। তানিশার কথায় আরিয়ান একটু হাসে। এদিকে ডার্ক ওয়ার্ল্ডের অন্যতম হ্যাকার রাজ মাহমুদ বাংলাদেশে এসে পা রাখে। সূর্য তাকে পিক আপ করার জন্য আসে। রাজ সূর্যের ফার্ম হাউসে আসে। আরিয়ান মাহমুদকে মারার জন্য পরিকল্পনা করতে থাকে। রাজ মাহমুদ জানে আরিয়ান কোনো পাতি খেলোয়াড় না, তার সাথে খেলতে হলে কলজার প্রয়োজন। আরিয়ান ডার্ক ওয়ার্ল্ডের সব থেকে ভয়ঙ্কর একজন হ্যাকার। সূর্য রাজকে বলে, রাজ, আরিয়ানকে যেভাবে হোক মারতে হবে। তার জন্য আমার ব্যবসা সহ আমার ভাইটাকে হারিয়ে ফেলেছি। আমি আরিয়ানের লাশ চাই, তার বিনিময়ে সবকিছু তোমাকে দিব। সিংহের রাজ্যে এসে সিংহকে মারার চিন্তা করা নিশ্চয় বোকামি। সিংহ এমন একটা প্রাণী যার গর্জনে জঙ্গলের সব প্রাণীর আত্মা শুকিয়ে যায়। ভয়ঙ্কর প্রাণীও সিংহের ভয়ে কাঁপাকাঁপি লাগিয়ে দেয়। আরিয়ান হচ্ছে একটা জলজান্ত সিংহ, এত সহজে তাকে মারা যাবে না। আচ্ছা সূর্য সাহেব, আমাকে একটা খবর দিতে পারবেন? রাজের কথায় সূর্য মাথা নাড়িয়ে বলতে বলতে, আমাদের হ্যাকিং জগতের সাথে ভয়ঙ্কর একটা মাফিয়া আবির্ভাব হয়েছিল। কয়েক মাসে তাদের নাম ড্রাগ বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছিল, যার নাম ছিল ডেভিল কিং। তার বিষয়ে আমাকে কিছু বলতে পারবেন? ডেভিল কিং হুট করে হারিয়ে যায়, তবে ডেভিল কিংকে কেউ দেখেনি। আমাদের যেমন সাইবারের রাজত্ব, তেমন ডেভিল কিং এরও ছিল মাফিয়া জগতের রাজত্ব। আচ্ছা, তুমি ডেভিল কিং এর কথা কেন জিজ্ঞেস করতেছো? কারণ আরিয়ানকে মারতে হলে কোনো মাফিয়ার সাহায্য নিতে হবে। মাফিয়াদের কাজ টাকার বিনিময়ে কাজ করা। আমার টিম সহ একজন মাফিয়াকে লাগবে। আমার কিং নামে বর্তমান একদল মাফিয়া আছে, যারা পুরো বাংলাদেশ নিজেদের টিম নিয়ে ঘেরাও করে রেখেছে। তাদের সাথে কথা বলা দরকার। তারা সঙ্গ দিলে আরিয়ানকে মারতে আমাদের সহজ হয়ে যাবে। সূর্যের কথা শুনে রাজ ঠোঁট বাঁকিয়ে হাসতে থাকে, কারণ রাজ মাহমুদকে এমন কোনো মানুষ নেই চিনে না। এদিকে আরিয়ান তানিশার সাথে গল্প করে ঘুমাতে চলে যায়। নীল সকালে উঠে সবাইকে জাগিয়ে দেয়, কারণ তাদের কাছে কোনো রকম ক্লু নেই। আরিয়ানের সাথে হয়তো তাদের জীবনটাও শেষ হয়ে যাবে। সবাই চিন্তিত, শুধু আরিয়ান বাদে। আরিয়ান সবাইকে নিয়ে একটা জঙ্গলে চলে যায়, ভয়ঙ্কর একটা জায়গা। দিনের সময় বিঘুটে অন্ধকার। আরিয়ান তাদের নিয়ে জঙ্গলে একেবারে ভিতরে গাড়ি থামায়। আদ্র এমনিতেই ভীতু, সে তো নীলকে এক প্রকার জড়িয়ে ধরে আছে। নীল সহ্য করতে না পেরে বলেই বসলো, কিরে আদ্র, আমি কি তোর গার্লফ্রেন্ড লাগি নাকি? যেভাবে আমাকে জড়িয়ে ধরে আছিস, আমার বিবাহিত বউ আমাকে এভাবে ধরেনি। নীলের কথাই তানিশা জোরে হেসে দেয়। আদ্র লজ্জায় পড়ে যায়। তানিশা আরিয়ানকে বলে, আরিয়ান, তুই আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস একটু বলবি প্লিজ? এই ভয়ঙ্কর জঙ্গল দেখেই তো গা শিউরে উঠতেছে। তানিশার কথায় আরিয়ান থমকে যায়। আরিয়ানের সাথে সাথে তারাও দাঁড়িয়ে যায়। আরিয়ান জঙ্গলের ভিতরে একটা গুহায় প্রবেশ করে। আরিয়ান সাইডে একটা বাটনের চাপ দিতেই গুহাটা কেঁপে ওঠে। আস্তে আস্তে একটা দরজা খুলে যায়। আরিয়ান তাদের নিয়ে ভিতরে প্রবেশ করে। সবাই আরিয়ানের এই সিক্রেট রুমটা দেখে ভয় পেয়ে যায়, কারণ এই রুমটা দেখে সবাই বলবে এটা ভয়ঙ্কর কারো রুম। আরিয়ান কম্পিউটারের সামনে বসে হাসতে থাকে। আরিয়ানের হাসির আওয়াজ শুনে বাকিদের মাথায় কিছুই যায় না। তানিশা বলে, তুই এভাবে হাসছিস কেন? মাঝে মাঝে তোর যে কি হয়ে যায় বুঝি না বাপু। লাশটা আমার, কিন্তু আমার লাশ যে আমাকে মারার ফুন্দি আটকাতে ব্যস্ত কিছু কাকশিয়ালের দলরা। লাশ আবারও বাংলাদেশে এসেছে। ভাবছিলাম লাশকে মারবো না, ছেড়ে দেব, কিন্তু ওর কপালে আমার হাতেই মৃত্যু। তাই আমার লাশ যে এসে আমাকে মারার ফুন্দি আটকাতে ব্যস্ত। তোমাদের এখানে আনার কারণ হলো এই রুমের পাওয়ার বাটনে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া। তাই ভাবছি যে এই রুমটাই তোমাদের জন্য নিরাপদ জায়গা। এবার আমার মাইন্ড গেম খেলার পালা। বেশ অনেক দিন চলে যায়। MR এর লোকেরা আরিয়ানকে পাগলের ন্যায় খোঁজে চলেছে। রাজ আর সূর্য তাদের ফার্ম হাউসে বসে সিগারেটের ধোঁয়া আকাশে উড়াচ্ছে। রাজ বলে, আরিয়ান হয়তো গা ঢাকা দিয়েছে, তাকে খুঁজেই পাচ্ছি না। একদিকে
পুলিশ, অন্যদিকে মাফিয়ার লোক, শালারা বেঁচে যাবে কিভাবে? রাজের কথায় সূর্য হাসতে থাকে। হাসতে হাসতে রাজকে বলে, রাজ, ঢাকা সিটিতে 105 নম্বর বাড়িতে তোমার লোক পাঠাও, আরিয়ানকে সেখানে পাবে। সূর্যের কথায় রাজ অবাক হয়ে যায়, কারণ সূর্য জানে কিভাবে আরিয়ান সেখানে আছে। রাজ প্রশ্ন করতে যাবে, তখনই সূর্য বলে, কিছু কিছু জিনিস অজানা ভালো, তাক না অজানা হয়ে তোমরা লোক পাঠাও, আরিয়ানকে সেখানে শুট করে দেও। রাজ তার লোকদের পাঠিয়ে দেয়। একটু পর একজন লোক খবর দেয় আরিয়ানকে সেখানে ঘুমন্ত অবস্থায় পায়। তার ঘুমের মাঝেই শুট করে দেয়। কথাগুলো শুনে তাদের কারো বিশ্বাস হয় না। তারা দুজন আরিয়ানকে স্বচোখে দেখার জন্য চলে যায়। তারা গিয়ে বিস্ময় ভাবে তাকিয়ে থাকে, কারণ তাদের সামনে আরিয়ানের লাশ। দুজনেই খুশি, কারণ মাস্টার মাইন্ডের জগৎ থেকে আরিয়ানকে সরিয়ে দিয়েছে। সকালবেলা নীল, আদ্র, তানিশা ঘুম থেকে উঠে সেখানে টিভিটা অন করতে নিউজে দেখতে পায় আরিয়ানের মৃত্যুর খবর। তারা আরিয়ানকে খুঁজতে শুরু করে। তখনই তাদের সামনে একটা খাম দেখতে পায়, সেখানে লেখা, আমাকে মাফ করে দিস রে তোরা, কারণ আমি চাই না আমার জন্য তোরার ভবিষ্যৎ জীবনটা নষ্ট করতে। আর সুরঙ্গের ভিতর থেকে দরজা খোলা যায়, তোরার জায়গায় চলে যা। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে। লেখাগুলো পড়ে তারা সবাই কান্নায় ভেঙে পড়ে, কারণ আরিয়ান তাদেরকে ঘুমের মাঝেই রেখে চলে যায়। তারা বিশ্বাস করতে পারতো না। তানিশা চিল্লিয়ে কান্না করতে থাকে আর ফিসফিস করে বলে, আরিয়ান, তোকে ভালোবেসে ফেলেছি রে, বলতেও পারলাম না। তুই কিভাবে এভাবে চলে যেতে পারলি? তুই ছোট সময় থেকে যাকে চেয়েছি তাকেই হারিয়েছি, আজ তোকেও হারিয়ে ফেললাম। তখনই আদ্র বলে, নীল, রহস্যের মাঝে এসে আমরা সবাই আটকা পড়েছি। হঠাৎ করে আরিয়ানের চলে যাওয়া, আরিয়ানের মতো মাস্টার মাইন্ড খেলোয়াড়কে শুট করে মেরে ফেলা, কেন জানি এগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর তানিশা, সেই শুরু থেকেই আমরা বুঝতে পেরেছি তুই আরিয়ানকে ভালোবেসে ফেলেছিস। আর কি করার, ভাগ্যকে মেনে নিতে হবে। আদ্রের কথা শুনে তানিশা চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু মাটিতে গড়িয়ে পড়ে। চোখগুলো অসম্ভব ফুলে গেছে। তানিশা দেখতে অসম্ভব সুন্দর। কান্নার কারণে পুরো মুখ নাক লাল হয়ে গেছে। পরক্ষণেই রাগের আভা চোখ মুখে ফুটে ওঠে। তানিশা বলে, আরিয়ানকে যারা মেরেছে তাদের সব কয়টাকে তার মতো দৌড়ে দৌড়ে মারবো। আজ থেকে শুরু হবে সাইবার আক্রমণ। কাউকে শান্তিতে থাকতে দিব না, কাউকে না। তানিশার কথা শুনে শান্ত সৃষ্টি নীল কান্না মাখা কণ্ঠে বলে ওঠে, তানিশা আর আদ্র, আরিয়ানকে এই অল্প দিনে ভাইয়ের স্থান দিয়েছি। তার এমন অবস্থার জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু তাড়াহুড়া করে যা করব সবই ভুল হবে। তাই শান্ত হয়ে মাস্টার প্ল্যানিং করতে হবে, কারণ আরিয়ান কোনো সাধারণ কেউ না। আরিয়ান হচ্ছে মাস্টার মাইন্ড জগতের কিং। আর কে, তাকে সাধারণ কারো পক্ষে মারা সম্ভব না। নীলের কথায় তারা দুজন কিছুটা বুঝতে পারে। তাড়াহুড়ো করে কোনো কিছু করা যাবে না। তারা 3 দিন ভয়ঙ্কর এই জঙ্গল থেকে বের হয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ চলে যায়। রাত 2টা ছুঁই। আর কিং মিস্টার নাসিফ একটি বারে বসে আছে। রাজের কাছ থেকে সুপারি নিয়ে আজ তাদের ঈদের দিনের সমান মদ খেয়ে টাল হয়ে বারে বসে আছে। তার সাথে বেশ কয়েকজন চেলাপেলা রয়েছে, মদ খাচ্ছে আর বলছে, তারা দুজন কত বোকা। রাজ মাহমুদের নাম শুনলেই সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। সেই রাজ মাহমুদ আমাকে সাধারণ একজনকে মারার জন্য 10 কোটি টাকা দিল। রাজ মাহমুদ বললে এমনিতেই করে দিতাম, আর সে 10 কোটি টাকা দিল। কথাগুলো বলে আর কিং নাসিব অট্টহাসিতে লুটে পড়ে। এদিকে একজন আগন্তুক বারে প্রবেশ করে। কালো শার্ট, কালো প্যান্ট, মাথায় কালো হুন্ডি, একেবারে রিয়েল মাফিয়া যেন এখানে প্রবেশ করেছে। আগন্তুকটা বারে প্রবেশ করে নাসিফের সামনাসামনি বসে। এক নিঃশ্বাসে বিয়ারের বোতলটা খালি করে ফেলে আর নাসিফের দিকে তাকিয়ে বলে, একটা রাজ্যের মধ্যে হাজারোধিক শত্রু থাকে। রাজাকে সিংহাসন থেকে সরাতে হাজারো মানুষ চেষ্টা করে, তবুও কিন্তু রাজার অনায়াসে তার রাজ্য পরিচালনা করা যায়, কারণ কাকশিয়ালকে দেখে হিংস বই পাই না। আরে তোরা আগুনে হাত দিয়ে ফেলেছিস, তোদের মৃত্যুটা খুব ভয়ঙ্কর ভাবে হবে। সাধারণ কেউ দেখলে জায়গায় ফেন্ট পিজিয়ে দেবে। উপরে ভালো থাকিস।
আগন্তুকটা কথাগুলো বলে কোমর থেকে লম্বা একটা তলোয়ার বের করে তাদের কথা বলার সুযোগ না দিয়েই একের পর এক কোপাতে শুরু করে। কারো হাত তো কারো মাথা। কয়েক মিনিটে পুরো বারটা যেন শ্মশানে পরিণত হয়। সবার রক্ত যেন নদীর স্রোত ন্যায় বয়ে যাচ্ছে। আগন্তুকের সমস্ত শরীর রক্তে মাখামাখি হয়ে আছে, শুধু লাল আভার ন্যায় চোখগুলো দেখা যাচ্ছে। সবাইকে শুয়ে মুখ দিয়ে সিগারেট উচ্চারণ করতেই বার থেকে একজন কর্মচারী দৌড়ে সিগারেট দিয়ে যায়। আগন্তুক তার ঠোঁটের কোণে সিগারেটটা লাগিয়ে হাসতে শুরু করে। ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দেয়। বসা থেকে উঠে বার থেকে বের হয়ে অন্ধকারে মিলিয়ে যায়। সকালবেলা নিউজে হেডলাইন হয়, পাহাড়ি অঞ্চলে একটা বারে MR কিং নাসিব সহ যারা বারে ছিল প্রত্যেককে কুপিয়ে মারা হয়েছে। এমন খুন আর কখনো কেউ দেখেনি। হাত পা মাথা কারো জায়গা নেই, কারো হাত আছে তো মাথা নেই, পা আছে তো হাত নেই। সব থেকে বড় ব্যাপার হলো লাশের পাশে বড় বড় করে লেখা ডেভিল কিং ইজ ব্যাক। সকালবেলা নিউজটা দেখে রাজসহ সূর্যের হাত থেকে রিমোটটা পড়ে যায়। হাত কাঁপতে শুরু করে। হুট করে ডেভিল কিং কেন এলো আর MR কিংকে কেন মারলো তাদের মাথায় আসছে না। তারপরেই সূর্যের ফোনে ব্যাংকের ম্যানেজার কল দিয়ে বলে, স্যার, আপনার অ্যাকাউন্টের সব টাকা কে জানি হ্যাক করে নিয়েছে। আমাদের কিছুই মাথায় ঢুকছে না। এত টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে হ্যাক করেছে। ম্যানেজারের কথাগুলো শুনে সূর্যের হাত থেকে ফোনটা পড়ে যায়। পাশে থাকা রাজ গম্ভীর হয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। রাজ বলার আগেই সূর্য বলে, রাজ, আমার ব্যাংকের সকল টাকা কে জানি হ্যাক করে নিয়েছে। ব্যাংক থেকে টাকা হ্যাক করাটা কোনো চারটেখানি কথা না, বড় ধরনের কারো হাত আছে। কি করবো বুঝতে পারছি না। সূর্যের কথাগুলো শুনে রাজ হাসতে শুরু করে। হাসতে হাসতে বলে, সুযোগ মাস্টার মাইন্ড জগতে টিকতে হলে সব সময় মাস্টার প্ল্যানিং করে চলতে হয়। আমাদের রাজ্যটায় একটা কথা, প্রচলন শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে লড়তে হবে। যদি না লড়তে পারিস তাহলে রাস্তায় থাকা নেড়ি কুকুরের গুলো ছিঁড়ে ছিঁড়ে খাবি। এতজনকে মেরে এই পর্যন্ত এসেছিস, তোকেও তো কেউ না কেউ মারতে আসবে। তবে হারিয়ানকে তো ওপরে পাঠিয়ে দিয়েছি, চিন্তা নতুন শত্রুকেও তাড়াতাড়ি ধরবো। তবে খোঁজ লাগা, ডেভিল কিং আবার ব্যাক করলো কেন? রাজের কথাগুলো শুনে সূর্য একটু ভাবুক হয়ে পড়ে। রাজকে যতটা ভোলা ভালা মনে করেছে, রাজ আসলে প্রকৃত একজন মাস্টার প্লেয়ার। তাকেও মাথা ঠান্ডা করে মাস্টার প্ল্যানিং করতে হবে। এদিকে বাংলাদেশ সাইবার টিম বের করতে পেরেছে, ব্যাংক থেকে লেডি কুইন নামে একজন মেয়ে হ্যাকার ব্যাংক থেকে টাকাগুলো নিয়েছে। এই নিউজটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। এতক্ষণ আগন্তুকটা টিভির সামনে বসা ছিল। নিউজটা দেখে মুখে অল্প হাসি ফুটে ওঠে, মুখ দিয়ে অস্পষ্ট সুরে বের হয়ে আসে, সাইকো কুইন। আপনারা হয়তো ভাবছেন আগন্তুকটা আবার কে, তাহলে শুনুন। হুট করে হারিয়ে যাওয়া ডেভিল কিং হলো আগন্তুক ব্যক্তিটা। এদিকে একের পর এক খুন হতে শুরু করে। প্রত্যেকটা লাশের পাশে ডেভিল কিং ইজ ব্যাক লেখা, আর সেটাও তাজা রক্ত দিয়ে। সূর্যের মতো হ্যাকারও ভয়ে আতঙ্কে আছে, কারণ বেশ কয়েকদিন আগে তার একজন বিশ্বস্ত লোককে মেরে তার লাশের পাশে লেখা ছিল, চোখে দেখা মানুষগুলো অতি অন্ধকারে ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সেই অন্ধকারে চোখে দেখা মানুষগুলো দিব্যি মুখে হাসি দেখে চলতে পারে। আমি সেই রাজ্যের রাজা। তোরা হ্যাকিং শিখে নিজেকে পাওয়ারফুল মনে করিস, তোদের মৃত্যুটা খুব ভয়ঙ্কর ভাবে হবে। এই লেখাটা দেখার পর থেকে সূর্যের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। হুট করে ডেভিল কিং এর আগমন, তাদের হুমকি, আর কেনই বা তাদের এভাবে হুমকি দিচ্ছে কিছুই মাথায় যাচ্ছে না। তবে খুবই সতর্ক তারা। সোফায় বসে আছে রাজ আর সূর্য। সূর্যকে এভাবে গভীর চিন্তায় দেখে রাজ হাসতে হাসতে বলে, সূর্য সাহেব, একটা কথা জানেন তো, কান টানলে মাথা সুর করে বেরিয়ে আসে। ডেভিল কিং কতটা ভয়ঙ্কর তা আমাদের দেখার দরকার নেই, তবে ডেভিল কিং এর দুর্বলতা কি তা জানতে হবে। প্রত্যেকটা মানুষের একটা করে দুর্বলতা থাকে। রাজ কথাগুলো বলে সিগারেট ধরিয়ে হাসতে থাকে। রাজের কথাগুলো শুনে সূর্য ভাবনার জগৎ থেকে বের হয়। রাজ ঠিকই বলছে, প্রত্যেক মানুষের একটা করে দুর্বলতা থাকে। ডেভিল কিং এর হয়তো কোনো দুর্বলতা আছে।
এইদিকে রাজ সিগারেট টানতে টানতে সামনে ল্যাপটপ নিয়ে কাজ করতে করতে বলে, কথা ছিল আরিয়ানকে মেরেই আমি আমার বিস্তার করা রাজ্যে চলে যাব, কিন্তু এবার বিষয়টা ব্যতিক্রম। ডেভিল কিংকে মেরে তারপর বাংলাদেশ থেকে বের হব। সে যদি ডেভিল হয় তাহলে আমি সূর্য রাজের দিকে গভীর ভাবে তাকিয়ে আছে। রাজ হাসতে হাসতে সূর্যের দিকে ভুরু কুচকিয়ে বলে, হাসা সূর্য সাহেব, রাশিয়ান দা কিং মাফিয়ার নাম শুনেছেন? রাজের কথায় সূর্য অবাক হয়ে যায়। সূর্য বুঝতে পারে রাজ কোনো সাধারণ খেলোয়াড় না, মাস্টার মাইন্ড জগতের নিখুঁত একজন খেলোয়াড়। সূর্য অবাক হয়ে বলে, রাশিয়ান দা কিং মালয়েশিয়ার একজন বড় মাফিয়া টিম, যারা মালয়েশিয়ার সবকিছু নিজের দখলে নিয়ে গেছে। তা হঠাৎ রাশিয়ান দা কিং ওনার কথা জিজ্ঞেস করার কারণ? ওই রাশিয়ান দা কিং আর কেউ না, স্বয়ং আমি। হা 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 হা। রাজের কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। একের পর এক শখ খেয়ে যাচ্ছে, তবে সূর্য বেশ খুশি। রাজ আর ডেভিল কিং এর মাঝে লড়াই করে যে বেঁচে থাকবে তাকে সে মেরে সবকিছুই নিয়ে পরিচালনা করবে। এদিকে সাইকো কুইন 10 জন বিখ্যাত হ্যাকারকে ভাড়া করে এনে সূর্যের সব টাকা হ্যাক করায় আর সবার মাঝে ছড়িয়ে দেয়। এটা সাইকো কুইন নামে একজনের কাজ। সাইকো কুইন সিদ্ধান্ত নেয় এবার রাজের বিষয়ে তথ্য বের করবে। তার হ্যাকারদের বলে দেয় রাজের ওয়েবসাইট হ্যাক করার জন্য। টিমের সবাই লেগে যায় সাইকো কুইনের কথা মতো। একটু পরেই ডেনিস নামে একজন রাশিয়ান হ্যাকার সাইকো কুইনের উদ্দেশ্যে বলে। কথাই সাইকো কুইন চিন্তায় পড়ে যায়, মনে মনে বলে, ম্যাম, ওনার ওয়েবসাইট হ্যাক করা আমাদের জন্য অসম্ভব। উনি অনেক বড় একজন হ্যাকার। ওনার সব সিস্টেম এমন ভাবে সিকিউরিটি দেওয়া হয়েছে, যেই হ্যাকার হ্যাক করার চেষ্টা করবে উল্টো তার সব হ্যাক হয়ে যাবে। রাজ মাহমুদকে তো আমি ধরবই। সে আমার থেকে আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে। রাজ মাহমুদের ধ্বংসের কারণটা যে আমিই হব। সাইকো কুইন কাউকে ছাড়বে না। রাত প্রায় 1টা ছুঁই। ঘড়ির কাঁটাটা টিক টিক ভাবে আওয়াজ করতেছে। ডেভিল কিং চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। মাস্টার মাইন্ড জগতের একজন অংশ ডেভিল কিং। ও খেলাটা যখন মাফিয়া আর হ্যাকারদের মাঝে হয়, তখন হয়তো পরিস্থিতিটা ভয়াবহ হবে। তাদের রাজ্যটাই বেইমানি দিয়ে ভরপুর। চেয়ারের জন্য কে কাকে উপরে পাঠাবে সবার অজানা। তবে এই রাজ্যের একটা কথা পরিচালন আছে, নিজের রক্ত কেউ বিশ্বাস করা যাবে না, কারণ এই রাজ্যে যে বিশ্বাস করবে সেই মারা পড়বে। ডেভিল কিং কালো কোট হুডি পরে বের হয়ে যায় অজানা গন্তব্যে। এদিকে বারে বসে পুলিশ অফিসার অর্ণব সমান তালে বিয়ার খেয়ে যাচ্ছে। একেবারে মাতাল হয়ে বার থেকে বের হয়ে যায়। তখন কোনো রকম ড্রাইভ করে বাড়ির পথে রওনা দেয়। কিছু দূর যাবার পর কোষে ব্রেক করে, কারণ রাস্তার মাঝে একজন মানুষের অবয়ব বসে আছে। গাড়ি থেকে নেমে, সালামাদ, রাস্তার মাঝে বসে আছিস কেন? এক্ষুনি উপর দিয়ে উঠিয়ে দিতাম। পুলিশ অফিসারের কথাগুলো শুনে লোকটা হাসতে হাসতে বলে, পিপিলিকা ডানা গজায় মরিবার তোরে, তোর ডানাগুলো অনেক বড় হয়ে গেছে রে। সেটাই করতে এসেছি। এখানে একজন মরবে, আর সেটা হলো তুই। আগন্তুকটা কথাগুলো বলেই হুডিটা আর মুখে থাকা মাস্কটা সরিয়ে দেয়। পুলিশ অফিসার আগন্তুকটাকে দেখে চোখ বড় বড় করে ফেলে। কিছু বলতে যাবে তখনই আগন্তুকটা মুখের ভিতর পিস্তল ঠেকিয়ে ধরে সবগুলো গরম বুলেট তার মুখের ভিতরে চালান করে দেয়। বুলেটগুলো অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। রক্তগুলো ছিটকে গাড়িতে গিয়ে পড়ে। পুলিশ অফিসারের নিথর দেহ মাটিতে পড়ে থাকে। আগন্তুকটা হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে যায়। এদিকে সকালবেলা নিউজে দেখাচ্ছে পুলিশ অফিসারের অর্ণব ডেভিল কিং মুখের ভেতর লাগাতার গুলি করেছে, যার কারণে সেখানেই মারা যায়। সব থেকে আশ্চর্য বিষয় হলো পুলিশ অফিসারের চোখগুলো যেন বের হয়ে আসার উপক্রম ছিল। মনে হয় সামনে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে। নিউজটা দেখে রাজের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে। অর্ণব তাদের হয়ে কাজ করত, তাকেও ডেভিল কিং মেরে ফেলেছে। এটা আর মানা যাচ্ছে না। রাগে গজগজ করতে করতে ল্যাপটপ নিয়ে বসে। এদিকে গভীর চিন্তার পর সূর্য হাসতে থাকে। হাসতে হাসতে রাজকে বলে, অনেক হয়েছে কুকুর শিয়ালের খেলা, এখন মাঠে বাঘ সিংহের খেলা হবে। দেখা যাক কে জিতে, বাঘ নাকি সিংহ।
এদিকে লেডি কুইন পাগলের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে রাজের সব কিছু হ্যাক করা যায়। রাশিয়া থেকে যত হ্যাকারকে এনেছে সবাই রাজের ওয়েবসাইট হ্যাক করতে অস্বীকার করে, কারণ হ্যাকিং জগতে ভয়ঙ্কর থেকে ভয়াবহ। এ রাজ্যের একবার ধরা পড়লে হয়তো জেল, না হলে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। ডেভিল কিং এর তাণ্ডব একে একে মাফিয়া থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যানও মারা পড়ছে, আর যাদের খুন হচ্ছে সবাই বিভিন্ন 2 নম্বরী কাজে জড়িত। রাজ টানা 3 ঘন্টা ল্যাপটপের সামনে বসেছিল। টানা 3 ঘন্টা পর রাজের মুখে একরাশ মুচকি হাসি দেখা যায়। সূর্যকে পিঠে থাপ্পড় দিয়ে বলে, চল, একজনকে হাতে পেয়েছি। তোর সব টাকা যে লেডি হ্যাকার হ্যাক করেছে তাকে ধরতে পেরেছি। আমার পুরো পরিচিত আস্তানায় আছে। রাজের কথা শুনে সূর্য খুশিতে আটখানা। তার এতগুলো টাকা যে নিয়েছে তাকে ধরতে পেরেছে। তারা দুজন বান্দরবনে চলে যায়। সেখানেই রাজের পুরাতন আর পরিচিত গোডাউন, যেখানে রাজ আর আরিয়ান একসাথে হ্যাকিং কাজ চালাতো। তারা যেতে যেতে রাত 12টা বেজে যায়। নিস্তব্ধ এই রাস্তা, দূরে ল্যাম্পপোস্টের আলোটাও হালকা লাল আভার ন্যায় জ্বলে উঠেছে। রাজ আর সূর্য কয়েক কদম দিয়েই একটা পুরাতন বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ি বললে ভুল হবে, পুরাতন একটা গোডাউন। রাজ আর সূর্য ভিতরে প্রবেশ করতেই রাজের চেলাপোলারা চেয়ার এনে দেয়। রাজ দেখতে পায় হাঁটু ভাঁজ করে একজন মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির পুরো মুখ একটা কাপড় দিয়ে ঢাকা, যেন কোথায় এসেছে চিনতে না পারে। রাজ ইশারা করতে মেয়েটির মুখ থেকে কাপড়টা সরিয়ে দেওয়া হয়। মেয়েটির মুখটা তার চুল দিয়ে ঢাকা। রাজ আবার ইশারা করে। একটা লোক মেয়েটির চুলগুলো সরিয়ে দেয়, আর রাজ মেয়েটিকে থেকে শক হয়ে যায়, কারণ মেয়েটি রাজের পূর্ব পরিচিত। রাজের মুখ থেকে বেরিয়ে আসে, তানিশা। আপনারাও ঠিক ভাবছেন, লেডি কুইন আর কেউ না, আরিয়ানের ফ্রেন্ড তানিশা। তানিশা রাজের দিকে তাকিয়ে হাসতে শুরু করে আর বলে, রাজ মাহমুদ ওরফে বেঈমান, আমাকে কি চিনতে পেরেছিস? আমি কে? রাজ হাসতে হাসতে বলে, তোকে কেন চিনবো না? তুই আরিয়ানের ভার্সিটিতেই পড়িস। তোকে প্রথম দেখতেই আমি পছন্দ করে ফেলি, কিন্তু তুই সেই চুপচাপ স্বভাবের আরিয়ানকে পছন্দ করে বসলি। আরিয়ান নিজেও জানতো না ভার্সিটির সব থেকে সুন্দর মেয়েটা তার জন্য পাগল। যখন শুনতে পারি আরিয়ান তোকে চিনেও না, তখন মাস্টার প্ল্যান করি। তোকে বলি আরিয়ানকে দেখা না দিতে, আরো বলি আরিয়ান অন্য কাউকে ভালোবাসে। আমি যাকে পাবো না তাকে অন্য কারো হতে দিব না। রাজের এমন হাসি দেখে তানিশা বলতে শুরু করে, তোর কি মনে হয় তৃতীয় জনের কথা শুনে আমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিব? তুই বলার পর আমি আরিয়ানের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করি। সব শেষে যখন জানতে পারি আরিয়ানের লাইফে কেউ নেই, সেদিন আমি অনেক খুশি হয়েছি, অনেক। সিদ্ধান্ত নেই আরিয়ানকে প্রপোজ করব, কিন্তু আরিয়ানকে আমি আর ভার্সিটিতে খুঁজে পাইনি। বেশ কয়েকদিন পর আমি আরিয়ানের ব্যাপারে খোঁজ নিতে শুরু করি। ওই দিন খোঁজ নিয়ে আমি অবাক, কারণ আরিয়ান ছিল আরকে, আর তাকে পুলিশ নিয়ে যায়। যখন শুনতে পাই তুই সাথে ছিলি, তখনই বুঝতে পারি এটা তোর একটা চাল। ওই দিন থেকে আরিয়ানের পিছু পিছু সর্বদা থাকতাম। দুইবার আরিয়ানকে তুই ফাঁসিয়েছিস। তানিশা এক টানে কথাগুলো বলে দম নেই। এতক্ষণ তানিশা শুধু রাজের দিকে তাকিয়ে কথাগুলো বলেছিল। অপর পাশে তাকিয়ে তানিশা অবাক হয়ে যায়, কারণ রাজের পাশে আরিয়ানের উকিল তারেক রহমান বসে আছে। তানিশা বলেই বসে, আপনি আরিয়ানের উকিল তারেক রহমান, তাই না? তানিশার কথা শুনে যেন তারেক সাহেব মজা পায়। হাসতে হাসতে বলে, সবাই তো এক নামেই চিনে, বাংলাদেশের নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান। আর এছাড়াও আমার আরেকটা পরিচয় আছে। কথাগুলো বলে তারেক হাসতে শুরু করে। তানিশা গম্ভীর কণ্ঠে বলে, তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। তোরা আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস, তোরা 2 জনই মারা পড়বি। কথাগুলো বলে তানিশা বাঁধা হাত গুলো খোলার চেষ্টা করে। রাজ তানিশার এমন ছটপট করা দেখে বলে, তোকে একটা সুযোগ দিতে পারি, আর সেটা হলো তুই আমাকে বিয়ে করবি। দেখ, হারিয়ানকে তো ওপরে পাঠিয়ে দিয়েছি, তোর ভালোবাসাকে মেরে দিয়েছি, তুই আমাকে বিয়ে করলে
রানী বানিয়ে রাখবো, হবি? রাজের কথায় তানিশা ঘৃণা ভরা চোখে তাকিয়ে রাজের মুখে থুতু মেরে দেয়। তানিশার এমন বাজে ব্যবহার রাজ রাগে গজগজ করতে যে থাপ্পড় দিতে যাবে অমনি বাইরে একটা বাইকের আওয়াজ হয়। গোডাউনের সবাই আটকে ওঠে, কারণ এত রাতে এখানে কে আসবে। রাজের সব লোকগুলো সতর্ক চোখে এদিক ওদিক তাকায়। সবাইকে চমকে দিয়ে সামনের দরজা দিয়ে গোডাউনের একজন লোক প্রবেশ করে। কালো কোট, কালো প্যান্ট, মাথায় কালো বড় হুডি, মুখে জোকার মাস্ক। তারা সবাই বুঝতে পারে এটা আর কেউ না, এটা হচ্ছে ডেভিল কিং, যাকে রাজ পাগলা কুত্তার মতো খুঁজে চলেছে। ডেভিল কিং এর চোখগুলো দেখা যাচ্ছে। রাজ চোখের দিকে তাকিয়ে আটকে ওঠে, কারণ চোখগুলো রক্তিম বর্ণ হয়ে আছে। চোখ দিয়েই যেন সবাইকে পুড়ে ছাড়কার করে দিবে। ডেভিল কিং ইশারা করতেই রাজের এক লোক ভয়ে দৌড়ে চেয়ার নিয়ে আসে। ডেভিল কিং চেয়ারে বসে। রাজ আর সূর্যের সামনে থাকা ডেভিলের ওপর পা রেখে উপর দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে শুরু করে। ডেভিল কিং এর সাহস দেখে রাজ বলে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি রে। তুই আমাকে চিনিস? আমি কে? কার সামনে বসে নড়াই করছি? আমার রাজ্যে এসে আমার সামনে বেয়াদবি? রাজের এমন কথা ডেভিল কিং সবার অগোচরে মুচকি একটা হাসি টেনে গম্ভীর হয়ে বলে, সিংহের কোনো দৃষ্টি রাগ থাকে না। সিংহ যেখানে যায় সেখানেই তার রাজত্ব হয়ে যায়। আমি হলাম সেই সিংহ যার দাবানলের সামনে ভয়ঙ্কর জীব জন্তুগুলো বয়ে হিসু করে দিই। কথাগুলো বলে ডেভিল কিং হাসতে শুরু করে। হাসি থামিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলে, তোকে দেখে আমার অনেক কান্না পাচ্ছে রে। মাস্টার মাইন্ড শহরে এসেছিস মাস্টারের সাথে গেম খেলতে। তোদের মতন চুনপুটি তো আমার মাস্টার মাইন্ড শহরের চাকর হওয়ার যোগ্যতাও নেই। সমাজের কাছে তুই সাধারণ একজন দানশীল নম্রভদ্র নাম্বার 1 ব্যারিস্টার তারিক সাহেব। সে তুই অন্ধকার জগতের ডার্ক ওয়ার্ল্ডের টিমের প্রধান সূর্য। ডেভিল কিং এর কথাগুলো শুনে সূর্য থ হয়ে যায়। ডেভিল কিং তারা হালকা ভাবে নিয়েছিল, আর এখন দেখা যাচ্ছে ডেভিল কিং এর মাস্টার মাইন্ডের সম্পর্কে তাদের ধারণাটাই ভুল। রাজ বলে, এ তো পক পক করে লাভ নেই। তুই তোর মুখ দেখাতে ভয় পাস নাকি? মুখ দেখা, আমরাও তো দেখি। মুখ দেখে বই পাবি না তো? তোদের যে অবস্থা, এই জগতে আসলি কিভাবে উপরালাই জানে। ডেভিল কিং কথাগুলো বলে হাসতে থাকে। যদি সত্যিকারও আচ্ছা পুরুষ হোস তাহলে মুখ দেখা। রাজের কথায় ডেভিল কিং আস্তে আস্তে তার মুখ থেকে জোকার মাস্কটা খুলে। লাল লাইটের আলোতে ডেভিল কিং এর মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। সূর্য ভয়ে চেয়ার থেকে পড়ে যায়। রাজ এক ধ্যানে তাকিয়ে আছে। ডেভিল কিং কে দেখে তানিশার মুখে এক চিপটি হাসি ফুটে ওঠে। তানিশা বলে, সিংহ তার রাজ্যে এসে পড়েছে। প্রত্যেকটা খাকশিয়ালকে দৌড়ে দৌড়ে মারবে। কথাগুলো বলে তানিশা হাসতে শুরু করে। ডেভিল কিং এর ওপর দিকে তাকিয়ে সিগারেট টেনেই যাচ্ছে। সূর্য মাটি থেকে উঠে ভয়ার্ত কণ্ঠে বলে, আরিয়ান, তুই এখনো বেঁচে আছিস কিভাবে? ওই দিন না নিজের চোখে দেখেছি মরে পড়ে আছিস, কিভাবে সম্ভব? সূর্যের কথায় আরিয়ান হাসতে শুরু করে। আপনারা ঠিকই ভাবছেন, ডেভিল কিং আর কেউ না, আমাদের আরিয়ান। হাসতে হাসতে বলতে লাগে, তোদেরকে একটা গল্প বলি। কখনো শুনেছিস সিংহের রাজ্যে সিংহকে মেরে ফেলতে? তোরা তো মাস্টার মাইন্ড নামে কলঙ্ক। আচ্ছা শুন তাহলে। যখন আমাকে হাসপাতাল থেকে তানিশারা নিয়ে আসে সবই ঠিক ছিল, কিন্তু পুলিশ আর গুন্ডা পান্ডারা আমাদের লোকেশন পেয়ে গেছিল। প্রথম বিষয়টা স্বাভাবিক মনে হলো, পরে অস্বাভাবিক লাগতে লাগলো। উনি আমার মনে হলো তারেক তুই আমাকে আমার মায়ের শেষ চিহ্ন রকেটটা দিয়েছিলি আর বলেছিলি আমি যেমন সবসময় রকেটটা আমার পাশে রাখি। ওরা সবাই যখন ঘুমিয়ে যায় তখন আমি চেক দিয়ে শিওর হই। এখানে লোকেশন টেকা লাগানো আছে। ওদের নিয়ে আমার খেলতে মনে চাই। অদ্রনীল তানিশাকে আমি আমার সিক্রেট রুমে রেখে সেই লকেটের সাহায্যে গেমটা জমিয়ে দিই। তোরা আমার জায়গায় আর কাউকে মারিসনি। ডার্ক ওয়ার্ল্ডের হ্যাকারের টিমের ওদেরকে মেরেছিস। আরিয়ানের কথাই সূর্য চিল্লিয়ে ওঠে, কারণ তুর্য আর কেউ না, তুর্যই হলো সূর্যের আপন ছোট ভাই। আরিয়ান হাসতে হাসতে আবার বলে, তোরা কাঁচা পিলারে মনে করেছিস তোদের নিয়ে ভালোই খেলবো। তোদের এমন কাঁচা খেলা আমার পছন্দ না, তাই তোদেরকে আর বাঁচিয়ে লেখে লাভ নেই।
আরিয়ানের কথায় রাজ বলে, সবাই বুঝলাম, কিন্তু তুই ডেভিল কিং হলে কিভাবে? আর সেটাও আমি জানি না, খাইনি কি? রাজের কথায় আরিয়ান আবারও হাসতে শুরু করে। হাসতে হাসতে বলে, তোকে সবকিছু শেয়ার করতাম। আচ্ছা শোন, তোর মনে আছে আমি সাইবার নিরাপত্তার হেড নাজমুল ভাইকে তার টিমে যেতে অস্বীকার করে দেই, কিন্তু উনি একদিন আমার খোঁজ করতে করতে আমার বাসায় এসে বলে, আরিয়ান, আমি জানি তোমাকে হাজার বলার পরেও তুমি আমার সাথে আসবে না। তোমাকে দেখে একটা জিনিস বুঝতে পেরেছি, তুমি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাও। কিন্তু তুমি কি জানো, আজকালকার বড় বড় নেতা কর্মীরা গরিবদের রক্ত চুষে চুষে খাচ্ছে। তুমিই পারবে সাধারণ মানুষদের ন্যায় দিতে। উনার কথা শুনে আমি অনেক অবাক হলাম, কারণ দেশে এত মানুষ থাকতে নাজমুল ভাই আমার কাছে এসেছে কেন? উনাকে জিজ্ঞাসা করি, ভাই আমি তো অনেক সাধারণ, আমি সাধারণ মানুষকে নিয়ে দিতে পারবো। তুমিই পারবে। তোমাকে সবার আড়াল থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আজ থেকে তুমিই হবে ডেভিল কিং। তোমার নাম শুনলেই যেন সব নেতা পেতাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। তবে তোমার ডেভিল কিং হওয়ার গল্পটা একান্তই তোমার, তোমার মাও যেন না জানে। আরিয়ান একদমে কথাগুলো বলে নিঃশ্বাস নেই। আরিয়ানের কথা শেষ হতেই সূর্য বলে, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস বাচ্চা। আমিও তোর মাকে নিজের হাতে কুপিয়ে মেরেছি। সূর্যের কথাগুলো শুনে আরিয়ানের চোখগুলো রক্ত বর্ণ ধারণ করে। কোমর থেকে চাপাতিটা নিয়ে সূর্যের হাতের মাঝ বরাবর একটা কোপ বসিয়ে দেয়। সূর্য ও মা গো বলে চিল্লিয়ে ওঠে। সূর্যের চিল্লানোর আওয়াজ পুরো গোডাউনটা কাঁপতে শুরু করে। এমন একটা মুহূর্তের মাঝে রাজ হাসতে শুরু করে। হাসতে হাসতে বলে, শিয়াল আর কুকুরকে শরীরে যতই পিটানো যায় তবুও তার কিছুই হয় না, কারণ তাদের শরীরটা পরিস্থিতির সাথে খাইয়ে নিয়েছে। আমি জানি তুই হারবি, তুই যে এত সহজে মরবি না জানতাম। আর লেডি কুইনকে আনলেই তুই আসবি। যেমন কান্দিলে মাথা সে আশপাশে তাকিয়ে দেখ। আরিয়ান আশেপাশে তাকিয়ে দেখে পুরো গোডাউন বডি বিল্ডার দিয়ে ভর্তি, কম করে হলেও 50-60 জন। আরিয়ান একটা মুস্কি হাসি দিয়ে তানিশার সামনে গিয়ে তার হাতগুলো খুলে দেয়। ভালো করে তাকিয়ে দেখে তানিশার সুন্দর ফর্সা গালে থাপ্পড় দাগ স্পষ্ট, ঠোঁট কেটে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। তানিশাকে খুলে ইশারা করে চলে যেতে, তানিশা যেতে না চাইলে রক্তবর্ণ চোখে তানিশার দিকে তাকাতেই সুরসুর করে গোডাউন থেকে বের হয়ে যায়। তানিশা বের হওয়ার ঠিক 1 ঘন্টা পর আরিয়ান বের হয়ে আসে। পুরো শরীরে রক্তে রঙিন, খুঁড়িয়ে খুঁড়িয়ে তানিশার কাছে আসে। আরিয়ান কোনো কিছু না বলে গাড়িতে গিয়ে বসে। তানিশা এসে গাড়িতে চালাতে শুরু করে। সকালে তানিশার নিউজ চালু করতেই ঝটকা খায়, কারণ টিভিতে নীলকে দেখানো হচ্ছে। নীল বলছে, বান্দরবন জঙ্গল এলাকায় পরিত্যক্ত গোডাউনে প্রায় অনেক মানুষের লাশ উদ্ধার করা হয়। ভয়ঙ্কর বিষয় হচ্ছে, কোনটা কার বডি কোনো চেনার উপায় নাই। হাত, গলা, মাথা, পা কারো কোনোটায় সঠিক জায়গায় নেই। একজনের কাটা মাথা ঝুলিয়ে রাখা হয়েছে, আর রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা ডেভিল কিং। আর একটা বিষয় হচ্ছে, রেপ কেসে পুলিশ যেই ছেলেটাকে গ্রেপ্তার করেছে সে সম্পূর্ণ নির্দোষ। নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান হচ্ছে আমাদের দেশের শত্রু, ডার্ক হ্যাকার টিমের হেড। সব তথ্য পুলিশের কাছে এসেছে। তানিশা কিছু বলতে যাবে তখনই আরিয়ান বলে, নীল একজন রিপোর্টার, নীলের কারণেই আমার নির্দোষ হওয়াটা সহজ হয়েছে। তাদের মাথার মাঝে কলিং বেলের আওয়াজ কানে আসে। তানিশা আটকে ওঠে। আরিয়ান গিয়ে দরজা খুলে দেয়। সামনে আদ্র আর নীল দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দুজন জড়িয়ে ধরে বলে, বস, মাস্টারমাইন্ড জগতের কিং তুই। তোর প্ল্যানিং এর জন্য আজ আমরা সফল। যদি মরার নাটকটা না করতি তাহলে কখনোই ধরতে পেতাম না। তাদের কথাগুলো শুনে তানিশার মুখ লাল হয়ে যায়। তার মানে আদ্র আর নীল সব জানতো। তানিশার এমন রাগান্বিত চেহারা দেখে তারাও 3 জন দৌড়ে পালায়। গল্পটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন গল্প, নতুন ভালোবাসা, অবহেলা, মাফিয়া গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কেমন গল্প পছন্দ করেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন।